হ্যালো, আশা করি ভালো আছেন আপনারা সবাই। তো আমি আপনাদেরকে আজকে জাবেদা দেখাবো। হিসাব বিজ্ঞানের মূল থিমই হচ্ছে জাবেদা। আপনারা যারা জাবেদা পারবেন তাদের জন্য হিসাব বিজ্ঞানটা একদম ইজি হয়ে যাবে। এই কারণে আমি আজকে আপনাদেরকে শুরুতেই জাবেদা দেখাবো। তো এখানে কিছু জাবেদার প্রকারভেদ আছে, যে জাবেদা কত প্রকার, কী বাট্টা কত প্রকার, কী এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন, খাতায় নোট করে রাখবেন, কারণ এমসিকিউতে এই কোশ্চেনগুলো অনেক থাকে। এই কারণে এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন আপনারা। তো এখানে বলছে যে সকল প্রশ্নগুলো আসে, মানে জাবেদার মধ্যে যে সকল প্রশ্নগুলো থাকে। তো প্রথমে থাকে ক্রয় জাবেদা, দ্বিতীয় বিক্রয় জাবেদা, তৃতীয় ক্রয় ফেরত জাবেদা বা বই ফেরত জাবেদা, চতুর্থ বিক্রয় ফেরত জাবেদা বা আন্ত ফেরত জাবেদা, তারপর হচ্ছে সাধারণ জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, এই চারটা জাবেদার প্রসেসিং পুরা সেম, শুধু ছক চেঞ্জ থাকে। আমি যখন অঙ্ক করাবো তখনই আপনারা বুঝতে পারবেন। তো সরাসরি আমি একটা সৃজনশীল দিয়ে অঙ্কটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে। প্রথমে বলছে মিস্টার খান একজন কম্পিউটার ব্যবসায়ী। 2021 সালে জুন মাসে তার ব্যবসার লেনদেনগুলো নিম্নরূপ। তো এখানে কিছু জাবেদা দেওয়া আছে, এই জাবেদাগুলো আপনারা পড়বেন। তো শুরুতেই আমি কোশ্চেনে চলে যাই। মিস্টার খানের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ কত, এটা নির্ণয় করতে বলছে। তো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বলতে কি বোঝায়? ধরুন আপনি একটা পণ্য ক্রয় করছেন বা কোনো একটা জিনিস ক্রয় করছেন, ওইটা আনতে একটা খরচ গেছে, বহন খরচ, বা ওইটা প্যাকেজিং করতে একটা খরচ গেছে, প্যাকিং খরচ, বা ধরেন ওইটা লেবার দিয়ে উঠেছেন, বা কুলি খরচ হয়েছে একটা, বা যাতায়াত খরচ, এইগুলা মানে একটা পণ্য ক্রয় করছেন, এটার উপর যে এক্সট্রা খরচ, এই যে দেখেন বহন খরচ 1500 টাকা, এটা হচ্ছে একটা আনুষঙ্গিক খরচ। এই যে দেখেন পণ্য ক্রয় করছেন এবং কী হয়েছে, প্যাকিং খরচ হয়েছে, মানে ক্রয় সংক্রান্ত, মানে পণ্য ক্রয় করছেন এবং তার ওপর খরচ হয়েছে। তো এখানে পণ্য ক্রয়ও আছে এবং কি বহন খরচ হয়েছে কত টাকা, 1500 টাকা। তো এটা এইভাবে লিখবেন, 1500 টাকা, আর হচ্ছে প্যাকিং খরচ হয়েছে কত টাকা, 500 টাকা। তো সেম এখানে ক নাম্বারটা দেখেন কীভাবে সাজাইছি। মিস্টার খানের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ, টাকা রাখা, নর্মাল একটা ছক হবে এটা। তারপরে এখানে উল্লেখ করে দিবেন, এই যে 15 তারিখ ছিল, আচ্ছা দেখেন এখানে 15 তারিখ ছিল, 5 তারিখ ছিল বহন খরচ 1500 টাকা, আর প্যাকিং খরচ ছিল 15 তারিখে, তারিখটা উল্লেখ করে নেবেন, যেহেতু 21 সালের অঙ্ক, এই কারণে আমি 21 সালে উল্লেখ করে দিচ্ছি। প্যাকিং খরচ 500 টাকা ছিল, এই যে 500 টাকা, দুইটা মিলে আসে 2000 টাকা না, এই যে 2000 টাকা এখানে উল্লেখ করে দিবেন, মোট পরিমাণ 2000 টাকা। আশা করি বুঝতে পারছেন। তো এখানে যদি যাতায়াত খরচও থাকতো তাহলে যাতায়াত খরচটা অ্যাড হইতো। তো তারিখ বাই তারিখ আপনারা উল্লেখ করে নেবেন, যে টাকাটা বের হয় ওইটি হচ্ছে আনুষঙ্গিক খরচের মোট পরিমাণ। এখানে কিন্তু বিক্রয় সংক্রান্ত বলে নেই, যদি বিক্রয় সংক্রান্ত বলতো তাহলে দেখতেন বিক্রয় উল্লেখ আছে কিনা, বাট এখানে ক্রয় সংক্রান্ত বলছে, দেখে ক্রয় উল্লেখ থাকতে হবে এবং আনুষঙ্গিক খরচ উল্লেখ থাকতে হবে। দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে এটা হচ্ছে লেনদেনগুলোর মাধ্যমে ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা প্রস্তুত করতে গেলে প্রথমে আপনাদের মনে রাখতে হবে যে ক্রয় জাবেদায় কী কী হিসাবগুলো আসে। তো 1 নম্বরে ক্রয় জাবেদায় হিসাব আসে, যেইগুলা ধারে পণ্য ক্রয় করা হয় ওইগুলো আসে, আর যেইগুলা ধারে পণ্য বিক্রয় করা হয় এটা বিক্রয় জাবেদায় যায়। তো ক্রয় জাবেদা যেহেতু প্রস্তুত করতে বলছে, তার মানে আপনাদের বুঝতে হবে যে এখানে ধারে পণ্য ক্রয় করা হয়েছে কোন কোন জাবেদার মধ্যে। তো ধারে পণ্য ক্রয় এটা কীভাবে বুঝবেন, দেখবেন কোনো এন্ট্রিতে ডিরেক্ট বলে দিবে যে ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ধারে ক্রয়। আর যদি এরকম বলে নাম উল্লেখ থাকে যে করিমের নিকট থেকে পণ্য ক্রয় 15,000 টাকা, সেক্ষেত্রে এটা একটা ধারে পণ্য ক্রয় হবে। কীভাবে ধারে পণ্য ক্রয়, কারণ এখানে নাম উল্লেখ আছে, যদি কখনো নাম উল্লেখ থেকে পণ্য ক্রয় বা বিক্রয় উল্লেখ থাকে তাহলে এটা ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয় হয়ে থাকে। আশা করি বুঝে যেতে পারছি। যদি আবার এই কোশ্চেনটা এইভাবে থাকতো যে রমিজের নিকট থেকে পণ্য নগদে ক্রয়, রমিজের নিকট থেকে পণ্য নগদে ক্রয় এরকম উল্লেখ আছে, তার মানে এটা একটা নগদ এন্ট্রি, এটা ধারে হবে না, তখন এটা যাবে না, নর্মালি যাবে না ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। যদি বলে রমিজের নিকট থেকে পণ্য চেকে ক্রয়, সেক্ষেত্রে এটা একটা নগদ এন্ট্রি, কারণ এখানে চেক প্রদান করছে, টাকা প্রদান না করুক, চেক তো প্রদান করছে, সে চেক ভাঙা টাকা নিয়ে নিব, তার মানে এটা একটা নগদ এন্ট্রি। কিন্তু রমিজের নিকট থেকে পণ্য ক্রয় এরকম কথা উল্লেখ থাকলে ওইটা কি হয়, ধারে হয়। তো এখানেও কি হবে, ধারেই হবে। তো এখানে যান, ক্রয় জাবেদার মধ্যে যেটা ক্রয় ধারে ক্রয় করা হয়েছে ওইটাই আসবে। তো এখানে কি বলছে, মাহি ট্রেডার্সে রমিজের নিকট 5% বাট্টায় পণ্য বিক্রয়, এখানে বিক্রয় বলছে, এটা ধারে বিক্রয় করছে, বাট এটা বিক্রয় জাবেদা আসবে, নট ক্রয় জাবেদায়। আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করতেছি। তারপর কি, মাহি ট্রেডার্স নিকট হতে প্রতিটি কম্পিউটার 36,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয় করেন। এই যে ক্রয় উল্লেখ আছে, নাম উল্লেখ আছে, কোনো নগদ চেকে কিছু উল্লেখ নেই, তার মানে এটা ধারে পণ্য ক্রয়, তার মানে এটা ক্রয় জাবেদায় আসবে, 5 তারিখ আসবে। তারপর রাজু ট্রেডার্সের নিকট থেকে প্রতিটি কম্পিউটার 40,000 টাকা ধরে 6টি ক্রয় করেন, তার মানে ক্রয় উল্লেখ আছে, আবার রাজু ট্রেডার্স উল্লেখ আছে, নাম উল্লেখ আছে, তার মানে এটাও ধারে পণ্য ক্রয়, এটাও ক্রয় জাবেদা আসবে। তার মানে 5 তারিখ পেলাম, 15 তারিখ পেলাম। 20 তারিখ দেখি, শাহাদাতের নিকট হতে 7.5% বাট্টায় 1,000
মানে 1500 টাকার পণ্য বিক্রয়, 1500 টাকার পণ্য যেহেতু বিক্রয় বলছে এখানে, এটা বিক্রয় জাবেদায় আসবে, ক্রয় জাবেদায় আসবে না। এটা হচ্ছে 7.5%, 1/2%। তার মানে এটা আপনার ক্যালকুলেটরে এভাবে উঠাইবেন 7.5%, 7.5% এভাবে তুললেই চলবে। এটা হচ্ছে 7.5%। তো ক্রয় জাবেদার ছকটা জেনে নিই। এখন তো জেনে নিলাম যে ক্রয় জাবেদা কী কী হিসাব আসে, 5 তারিখ আসবে, 15 তারিখ আসবে। এ দেখেন ক্রয় জাবেদার ছকটা কীরকম। খ নাম্বার লিখবেন মিস্টার খানের ক্রয় জাবেদা, কারণ সম্পূর্ণ হিসাবটা কিন্তু খানের। এখানে খেয়াল করেন, এই যে সম্পূর্ণ হিসাবটা কিন্তু খান কম্পিউটার্সের, এই কারণে এখানে লিখছে মিস্টার খানের ক্রয় জাবেদা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে ধারে ক্রয়ের যে পণ্য জাবেদাটা হয় ওইটি উল্লেখ আছে। ধারে ক্রয়ের জাবেদা কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট না? কেন এখানে আমরা প্রদেয় হিসাব লিখছি? কারণ আপনারা 9-10-এ পাওনাদার বলতেন, এখন পাওনাদার বলা যাবে না। এখন পাওনাদারকে বলতে হবে প্রদেয় হিসাব, আর দেনাদারকে বলতে হবে প্রাপ্য হিসাব। এই কথাটা অবশ্য মনে রাখবেন আপনারা সবসময়ই। পাওনাদারকে বলতে হবে প্রদেয় হিসাব, দেনাদারকে প্রাপ্য হিসাব বলতে হবে। এই কারণে পাওনাদার বদলে প্রদেয় হিসাবটা লিখছি। তো এই হিসাবগুলো এখানে আসবে যেটা ধারে পণ্য ক্রয় করা হয়েছে। তো এখন আমরা যাই, কোশ্চেনে যাই, দেখি কীভাবে অঙ্কটা সলভ করা হয়। প্রথমে আসবে 5 তারিখ, এই 5 তারিখটা আমরা লিখছি। আচ্ছা, মাহি ট্রেডার্স আছে যেহেতু নামটা, এই তারিখটা যেহেতু 5 তারিখ, এই তারিখের ঘরে 5 তারিখ উল্লেখ করে, আর যেহেতু 21 সালের অঙ্ক 21 সালটাও অবশ্যই উল্লেখ করবেন। এই যে 5 তারিখ মাহি ট্রেডার্স, ক্রেডিট হিসাব খাত। এখানে কি হবে তাহলে? ক্রেডিট হিসাব খাত মানে ক্রয় হিসাব যেহেতু ডেবিট, তাহলে ক্রেডিট হিসাব খাত কি? মানে ক্রেডিট হিসাব কী হয়েছে? মাহি ট্রেডার্স, মাহি ট্রেডার্স একজন পাওনাদার, যেহেতু নাম উল্লেখ থাকে তাহলে আমরা পাওনাদার দেনাদার উল্লেখ করি না, নাম উল্লেখ থাকলে নামটা উল্লেখ করি। তো মাহি ট্রেডার্স ক্রেডিট হয়েছে না, তো ক্রেডিট হিসাব খাতের নামগুলো এখানে হবে, মানে মাহি ট্রেডার্স ওই নামটা উল্লেখ থাকবে এখানে। চালান নম্বর ছিল ওখানে যা, এখানেও তাই লিখছি। দেখেন চালান নম্বর ছিল 509, ওখানেও 509 উল্লেখ আছে। এই যে 509, আর সূত্রের ঘরে একটা টিক দিয়ে দিবেন এরকম করে। আর এই যে টাকার ঘরটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে টাকার ঘর। মোট টাকার ক্যালকুলেশন করে তারপর আপনাদের এই টাকার ঘরে বসাইতে হবে। তো এখন টাকার ক্যালকুলেশনটা আমরা করে নেই, যেহেতু 5 তারিখ ক্রয় জাবেদায় আসবে। আচ্ছা, এখানে বলছে যে প্রতিটি কম্পিউটারের দাম 36,000 টাকা, 6টি কম্পিউটার ক্রয় করেন। তাহলে 36 দিয়ে 6কে গুণ দেন, 36 দিয়ে 6কে গুণ দিলে রেজাল্ট আসে, আমি ক্যালকুলেটর ইউজ করি, 36,000 গুণ 6, 2,16,000 টাকা আসে। কারণ একটা কম্পিউটারের দাম 36,000 টাকা, 6টি কম্পিউটারের দাম কত? 2,16,000 টাকা। 6 দিয়ে গুণ দিবেন। তারপর এটার উপর বলছে কারবারি বাট্টা 6%। কারবারি বাট্টা মানে কি? কারবারি বাট্টা মানে হচ্ছে আপনি যে পণ্যটা কিনছেন, যত টাকার পণ্য কিনছেন এটার উপর একটা ছাড় দিছে আপনাকে। এটা বাংলাতে বলে ছাড়, হিসাব বিজ্ঞানের ভাষায় বলে বাট্টা, আর ইংলিশে বলে ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা সবাই বুঝে, এখন আমি ডিসকাউন্টই বলি। এই 6% ডিসকাউন্ট প্রদান করছে। তো ডিসকাউন্ট মানে কি? আপনার টাকাটা মাইনাস হয়ে যাবে। এই যে 2,16,000 টাকার পণ্য কিনছেন আপনি, এটা থেকে এই 6% বাদ যাবে। তো 6% বাদ দেন, 6 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ, 12,960 টাকা হয়। তো 12,960 টাকা কি 2,16,000 টাকা থেকে বিয়োগ থাকে 2,03,040 টাকা। এই 2,03,040 টাকা হচ্ছে কি? পণ্য ক্রয় করেন বাট্টা বাদ দেওয়ার পরে। বাট্টা অবশ্যই বাদ যাবে, কারবারি বাট্টা বাদ দেওয়া হয়। তারপর দেখেন এখানে এই যে অন্যান্য যে খরচ আছে, আনুষঙ্গিক খরচ, এই খরচটা কিন্তু যোগ হবে, কারণ এটা কিন্তু আপনার ক্রয়ের ওপর যাবে। কারণ আপনি একটা পণ্য ক্রয় করছেন, এখন এটার আনতে একটা খরচ হয়েছে, খরচকে আপনি বাদ দিবেন। খরচটা হিসাব করেই আপনাদের কিন্তু ধরতে হবে, খরচটা হিসাব করেই কিন্তু আপনাদের কি করতে হবে? ধরতে হবে। কথাটা মাথায় রাখতে হবে, খরচটা হিসাব করে আপনাদের ধরতে হবে। এই কারণে বহন খরচটা কী হবে? যোগ হবে। এই 1,500 টাকাও কী হবে? ওই যে 2,03,040 টাকার সাথে এই 1,500 টাকা যোগ হবে। তো 1,500 টাকা যোগ দেন, 2,04,540 টাকা আসে। এই 2,04,540 টাকাই এই যে এইখানে বসছে, 2,04,540 টাকা। আর এই যে এইখানে গণনা দেখা দিবেন, এই গণনা না দেখাইলে 1 মার্ক কেটে দিবে। এই কারণে অবশ্যই গণনাগুলো দেখা দিবেন, 1 মার্কও জানে কাটা না যায়, এভাবে অঙ্ক করবেন। গণনা দেখাইতে 2 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। এভাবে গণনা দেখা দিবেন। 6 দিয়ে গুণ দিচ্ছেন, তারপর কারবারি বাট্টা ছিল হচ্ছে 12,960 টাকা, এটা মাইনাস করছে, এই যে কারবারি বাট্টা 6% মাইনাস করছে, 2,03,040 টাকা হয়েছে। তারপর বহন খরচ যে 1,500 টাকা ছিল বহন খরচ, এটা যোগ করছে, মোট হয়েছে 2,04,540। এই 2,04,540 টাকা অ্যাড হয়েছে এখানে। পরবর্তীতে কি করছে? পরবর্তী এই যে একটা লাইনের অঙ্কটা বুঝতে পারছেন না? এই এক লাইনের অঙ্ক অনুযায়ী বা এই 1 তারিখের অঙ্ক অনুযায়ী প্রত্যেকটা তারিখের অঙ্ক সেম প্রসেসই হবে। তার মানে 15 তারিখও কিন্তু ক্রয় জাবেদায় আসবে।
এখানে যে 15 তারিখ উল্লেখ আছে এটাও আসবে। রাজু ট্রেডার্স কী করে প্রতিটি কম্পিউটার 40,000 টাকা ধরে 6টি কিনেন। তো সেম প্রসেসে এটা যেহেতু গুণ দিছিলেন এটাও গুণ দিবেন 40,000 গুণ হচ্ছে 6, 2,40,000 টাকা আসে। তারপর কারবারি বাট্টার কাজ কি, বাদ দেয়া, ডিসকাউন্টের কাজ তো বাদ দেই। তো এই 2,40,000 উপর 5.5% করবেন। 5.5% করলে আসে 13,500 টাকা, সরি 13,200 টাকা। এই 13,200 টাকা 2,40,000 থেকে মাইনাস করবেন, আসে 2,26,800 টাকা। এখানে দেখেন এই যে প্যাকিং খরচ আছে, আনুষঙ্গিক খরচ, এটাও কী হবে 500 টাকা এটার সাথে যোগ হবে। তো 2,26,800 যোগ হচ্ছে 500, রেজাল্ট আসে 2,27,300 টাকা। তো এই দেখেন এখানে অ্যান্সার হয়েছে 2,27,300 টাকা। দেখছেন রাজু ট্রেডার্স, এখানে কিন্তু নাম ক্রেডিট হিসাব খাত, মানে পাওনাদার নাম উল্লেখ হবে। যদি ধারে পণ্য ক্রয় বলতো তাহলে পাওনাদার হতো বা পদ হিসাব হতো, বাট এখানে অলরেডি নাম উল্লেখ করা আছে, এই কারণে ক্রেডিট হিসাব খাত মানে ক্রেডিট যে হিসাবগুলো হবে ওই হিসাবগুলোর নাম হবে এখানে। এই কারণে এখানে কি করছে, হিসাব করে করে। আর সূত্রের কাজ হচ্ছে শুধু টিক দেওয়ার। শর্ত যদি থাকে, শর্তটা কীভাবে থাকে, এরকম থাকে 2/10 নিট 30 এরকমভাবে শর্ত থাকলে শর্ত উল্লেখ করবেন, না থাকলে ফাঁকা রাখবেন, কিন্তু শর্তের ঘরটা দিতেই হবে, এটা নিয়ম। হিসাব বিজ্ঞানে একটা নিয়ম হচ্ছে ছক আঁকতেই হয়, মানে ছকের কাজ না থাকলেও ওই ছকগুলো আঁকা লাগে। তো এটার ক্ষেত্রেও সেম নিয়ম। তারপর দুইটা যোগ করবেন। দেখেন এখানেও নিয়মটা দেখা দিছে যে 15 তারিখের কাজটা কীভাবে করছে, এই যে 6 দিয়ে গুণ দিছে এত হয়েছে, তারপর কারবারি বাট্টাটাও মাইনাস করছে 13,200 এত হয়েছে, তারপর প্যাকিং খরচ 500 টাকা যোগ দিছে এত হয়েছে। এই যে টাকাটা মোট হয়েছে এই মোট টাকাটাই এখানে কিন্তু উল্লেখ করে দিছে বা বসায় দিছে। তারপর কাজ হচ্ছে এই দুইটা যোগ করা, এই দুটা যোগ করে 4,31,840 টাকা আসছে, এটি ক্লোজ করে দিবেন বা জেড টেনে দিবেন নিচে। অবশ্য কলম দিয়ে জেড টানবেন, অনেকে পেন্সিল দিয়ে জেড টানে, আপনারা কলম দিয়ে জেড টেনে দিবেন। আর সম্পূর্ণ ছকটা কলম দিয়ে না পেন্সিল দিয়ে আর্ট করবেন, আর লেখাগুলো তো অবশ্যই কলম দিয়ে লিখতে হবে। আর এই সূত্রটাও কলম দিয়ে টিক দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি ক্রয় জাবেদা না বলে বিক্রয় জাবেদা বলে, এই যে দেখেন গ নাম্বারে কী বলছে, ক নাম্বারে বলছে বিক্রয় জাবেদা। তো এই বিক্রয় জাবেদা কীভাবে হবে, দেখেন কাজ কিন্তু সেম প্রসেসেই কিন্তু আমরা অঙ্কগুলো করব, শুধু ছকটা চেঞ্জ। ডেবিট হিসাব খাত হয়েছে, কোনো শর্তের ঘর হয় নাই, কারণ বিক্রয় কোনো শর্ত থাকে না। চালান নং হয়েছে, সূত্র হয়েছে। আর এখানে ধারে বিক্রয় যে জাবেদা, এটা আমি শুরুতেই বলছিলাম যে বিক্রয় জাবেদা কোনগুলো আসে, যেগুলো ধারে বিক্রয় করা হয়। তো দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার বদলে প্রাপ্য হিসাব ডেবিট করবেন, বিক্রয় হিসাব ক্রেডিট করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই অনুযায়ী আপনাদের অঙ্কটা করতে হবে, সেম নিয়মে অঙ্ক, সেম নিয়মে। এটাও যোগ করছে ক্রয় জাবেদায়, এটাও যোগ হবে। ক্রয় ফেরত জাবেদাও সেম, বিক্রয় ফেরত জাবেদাও সেম, সব কিছু সেম, শুধু ছক চেঞ্জ হয়, একটু এদিক দিয়ে চেঞ্জ হয়, আর হচ্ছে শেষ দিক দিয়ে একটু চেঞ্জ হয়, আর কোনো চেঞ্জ দেখবেন না ভিতরে। গণনা বলেন, কাজ বলেন, এই ক্যালকুলেশন বলেন, প্রত্যেকটার ক্ষেত্রেই যোগ হবে, শুধু ছকটা চেঞ্জ হবে। আর এখানে ক্রয় জাবেদার জায়গায় বিক্রয় জাবেদা হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আপনারা অঙ্ক করবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্য জানাইবেন, ইনবক্সে মেসেজ দিবেন যে স্যার আমি এটা বুঝতেছি না। সাথে সাথে যদি আমি নাও বুঝিয়ে দিই, পরবর্তীতে আমি আপনার কোশ্চেন দেখতে পারলে বা লাইনে থাকলে আমি অবশ্যই আপনাদের কোশ্চেনটা সলভ করে দিব। তো এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এই সেমটি আপনাদের বাড়ির কাজ থাকবে। ক খ গ তিনটাই বাড়ির কাজ থাকবে। খ নাম্বার তো আমি বুঝিয়ে দিলাম। আর বিক্রয় জাবেদা আপনারা নিজে থেকে করবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস শেষ। তো অনেকেই আছেন যারা এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই ক্লাসটা করছেন, যেমন অনেকেই করছেন সেম ক্লাসটাই করছেন। ওই সেম ক্লাসটা আমি কেন আবার করালাম, কারণ হচ্ছে আমি প্রথমে জুম অ্যাপ দিয়ে ক্লাস নিতাম, জুম অ্যাপের ক্লাসগুলো খোলা দেখা যাইতো, তত একটা বোঝা যাইতো না। এই কারণে আমি হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি সবাইকে। তো অবশ্যই আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন। আশা করি আমার কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শুধু আপনারা ক্লাসটা একটু কন্টিনিউ করেন, রেগুলার ক্লাসে জয়েন করেন। আমি জোর দিয়ে আপনাদের বলতেছি যে রেগুলার ক্লাসে জয়েন করেন। রেকর্ড ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন ঠিক আছে, কিন্তু তারপরও সরাসরি শিখা এক বিষয়, রেকর্ড দেখে দেখে শিখা আরেক বিষয়। রেকর্ড দেখে দেখে শিখতে একটা অনীহা বোধ হবে আপনাদের মাঝে। এ কারণে সরাসরি ক্লাস করেন, বিভিন্ন লাইভ কোশ্চেনও করতে পারবেন আপনারা, লাইভ ক্লাসে জয়েন করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ক্লাসে। যেমন আপনাদের রবিবার হচ্ছে 7টার দিকে ক্লাস থাকবে, অবশ্যই উপস্থিত থাকবেন। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস হবে আর আইসিটি ক্লাস হবে। আর এখানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের জায়গায় যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস করছেন তারা তো করছেনই, এখন যাদের অ্যাকাউন্টিং বাদেও ফিনান্স ফার্স্ট পেপার আছে তারা ফিনান্স ক্লাসটা এখন উল্লেখ করতে পারেন। আর যাদের অ্যাকাউন্টিং ক্লাস নাই, মানে ফিনান্স ফার্স্ট পেপার ক্লাস নেই বা ফিনান্স ক্লাস নেই বা ফিনান্স সাবজেক্ট নেই, তারা এইভাবেই শেষ করতে পারেন। তো এখন আমি মূলত ফিনান্সের ক্লাসটা নিব। তো যারা ফিনান্সের আছে তারা একটু গুরুত্ব সহকারে দেখেন।
তো ফিন্যান্সের মধ্যে সর্বপ্রথম আমি আলোচনা করব সূত্র নিয়ে। তো তৃতীয় অধ্যায়ে অর্থের সময়মূল্য নামে কিছু সূত্র থাকে, ওই সূত্রগুলো সম্পর্কে আমি মূলত আলোচনা করব। একটু খেয়াল করেন আপনারা। আচ্ছা দেখেন, এখানে উল্লেখ করে কতগুলো সূত্র আছে। টাইম ভ্যালু অফ মানি, মানে অর্থের সময় মূল্যের কিছু সূত্র আছে। তো এখানে বলছে বছরের ক্ষেত্রে সূত্র, চক্রবৃদ্ধি ক্ষেত্রে সূত্র। আমি মূলত এই 4টা সূত্র বুঝাবো, আর অনেক সূত্র আছে। এই সম্পূর্ণ সূত্রের শিটটা বা লেখাগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, আপনারা ওই জায়গায় দেখে নেবেন। তো এখানে মূলত পিবি সূত্র আছে, এফবি সূত্র আছে। তো পিবি বলতে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফবি বলতে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। তো এখানে দেখেন পিবি সূত্রটা কি করছে, এখানে এফবি বাই 1+r পাওয়ার অফ n, এই সূত্রটা লিখছে। এখানে আর বলতে সুদের হার, এন বলতে বছর অথবা মেয়াদ। সুদের হার বলতে 5% থাকবে, 10% থাকবে, এগুলো হচ্ছে সুদের হার। তো 5কে 100 দিয়ে ভাগ দিলে 0.05 হয়, ওইটি হচ্ছে সুদের হার। বা 10কে 100 দিয়ে ভাগ দেন 0.10 হয়, ওইটি হচ্ছে সুদের হার। 9-10 আপনারা আই উল্লেখ করতেন, এখন আর উল্লেখ করে দেবেন, এতটুকুই পার্থক্য। আর এফবি ইকুয়াল পিবি ইন্টু 1+r পাওয়ার অফ n। আশা করি বুঝতে পারছেন। আর চক্রবৃদ্ধি ক্ষেত্রে সূত্রটা একটু খেয়াল করেন। চক্রবৃদ্ধি ক্ষেত্রে সূত্রটা কি, সেম সূত্রই, এইটা আর এটা কিন্তু সেম, শুধু পার্থক্য কি এম আর এর সাথে ভাগ হয়েছে, এন এর সাথে এমটা গুণ হয়েছে। এই এফবির ক্ষেত্রেও খেয়াল করেন সূত্রটা সেম সূত্রটাই, শুধু আর এর সাথে ভাগাকার এমটা আসছে আর এনের সাথে গুণাকার এমটা আসছে। কেন? চক্রবৃদ্ধি বলতে মাসিক বোঝায়, সাপ্তাহিক বোঝায়, দৈনিক বোঝায়, দ্বিমাসিক বোঝায়, ত্রৈমাসিক বোঝায়, দ্বিবার্ষিক, অর্ধবার্ষিক, এইগুলো থাকলে ভাববেন যে এটা চক্রবৃদ্ধি সূত্র ইউজ করতে হবে। যখন আমি প্র্যাকটিক্যাল অঙ্ক করাবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো এখানে আর বলতে সুদের হার জানেন, এন বলতে মেয়াদ বা বছর, এটাও জানেন। এম বলতে 12 কীভাবে হলো, এই যে যদি মাসে বলে তাহলে 1 মাস যদি সুদ প্রদান করে বছরে কতবার সুদ প্রদান করা হবে, 12 বার, ওই হিসাবে এম এর মান হবে 12। সপ্তাহে যদি সুদ প্রদান করে 52 সপ্তাহে 1 বছর, তো বছরে 52 বার সুদ প্রদান করা হবে। সাপ্তাহিক বলে এম এর মান হবে 52, দৈনিক বললে এম এর মান হবে 365। দ্বিমাসিক মানে 2 মাস পর পর, বছরে 6 বার হয়। দ্বিমাসিক যদি উল্লেখ থাকে তাহলে এম এর মান হবে 6। যদি ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, বছরে 4 বার হয়, ত্রৈমাসিক বললে এর মান হবে 4। আর দ্বিবার্ষিক অথবা অর্ধবার্ষিক বললে 6 মাস পর পর, যেটা বছরে 2 বার হয়, সেটা হবে এর মান 2। আশা করি বুঝতে পারছেন। তো এই সূত্রগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন, স্ক্রিনশট তো মারবেনই, অথবা লিখে রাখবেন। লিখে রাখলে আপনাদের জন্য ভালো, ক্লাসটা ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, এখানে কিস্তিরও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমি বুঝিয়ে দিব আপনাদেরকে। যখন অঙ্ক করাবো না তখন বুঝিয়ে দেবো কিস্তির শুরুর সূত্র, কিস্তির শেষের সূত্র, এইগুলা ইআর এর সূত্র এখানে উল্লেখ আছে। তারপর তারপর পিএনআর এর সূত্র উল্লেখ আছে এখানে, এরকম কিছু সূত্র উল্লেখ আছে। এই সূত্রগুলো আপনারা ফলো করবেন। এখানে রুল 72 এর সূত্র উল্লেখ আছে, এই যে রুল 72 এর সূত্র উল্লেখ আছে, রুল 69 এর সূত্র উল্লেখ আছে, এগুলো আপনারা লক্ষ্য করবেন। মোট মূল্য নির্ণয়ের সূত্রটা উল্লেখ আছে বিপিবির। তারপর বছর শুরুর কিস্তির ক্ষেত্রে যে ছকটা হবে, ওই ছকটা এখানে উল্লেখ আছে। এইগুলো আপনারা ইনস্টলমেন্ট বা কিস্তির অঙ্ক করা হয়। আশা করি বুঝতে পারছেন। তো সম্পূর্ণ রেকর্ড ভিডিওটা দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন ইনবক্সে, আমি অবশ্যই রিপ্লাই দেবো যদি লাইনে থাকে। আর নেক্সট ক্লাস অবশ্যই জয়েন করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।